আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা শুরু করলাম আমার কলিজার টুকরা সালমানের মাদ্রাসা থেকে। আজকে হচ্ছে গিয়ে আমি একটু আসছিলাম সাফওয়ানের জন্য কিছু কেনাকাটা করব, তো ভাবলাম যে সালমানের সাথে একটু দেখা করে আসি। হুট করে এখন যেহেতু শরীরটা ভালো লাগতেছে, ভাবি যদি ছাড়ে তাহলে যে কোনো সময় চলে যেতে পারি। যাব করে আজকে দুদিন ধরে রেডি হই, কিন্তু ভাবি যাইতে দিতে আসে না দেখে আজকে প্রায় 3-4 দিন ভাবির বাসায় কিন্তু অলরেডি থাকা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, ভাবলাম একটু সালমানের কাছ থেকে ঘুরে আসি। আর আজকে হচ্ছে গিয়ে সালমানের যে ঔষধ আনছিলাম সে ঔষধের 1 সপ্তাহ আজকে। তো যেদিনকে আমি ঔষধ আনছিলাম সেদিন সালমানের গায়ে ঔষধটা লাগাই দিছিলাম, 1 সপ্তাহ পরে আবার লাগাতে বলছিল। তো এই কারণে কিন্তু একটু বেশি দিন ওয়েট করা হয়েছে যে দেখি সালমানের শরীরে ওষুধটা লাগাই দিয়ে যেতে পারি কিনা, কারণ যেই টাইমে ওর ওষুধটা লাগানোর প্রয়োজন ওর আব্বু তখন থাকে কাজে, বা ওর ভাইয়েরা আছে মাদ্রাসায়, হুজুররা আছে, ওইভাবে করে ভালোই কেয়ার করে আলহামদুলিল্লাহ। তারপরে যাই হোক, কেন জানি অন্যের উপরে ভরসা করতে পারি না, তাই নিজেই চলে আসছি দুপুরে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি করে। যেহেতু মোটামুটি এখন একটু বৃষ্টি ছিল, তো বৃষ্টির কারণটা আমি বলি, এই ভিডিওগুলো কিন্তু আরও 1-2 সপ্তাহ আগের করা ছিল। আমি যখন অসুস্থ ছিলাম, যখন আমার কথা বলতে সমস্যা হয়েছে বা খাওয়া দাওয়া করতে একটু সমস্যা হইতো, তো সেই হিসেবে ভাবি কাজকাম করতো, আমি একটু জাস্ট দেখায় রেখা দিতাম, বা ভাবছি যে যখন সুস্থ হব তখন আপনাদের সাথে শেয়ার করব, ওই আশায় করে জমাইয়া রাখছিলাম। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আর বৃষ্টি নাই, প্রায় 2 সপ্তাহ যাবৎ কিন্তু বৃষ্টি নাই বললেই চলে, সবসময় রোদ থাকে আলহামদুলিল্লাহ। এই আর কি। তো সালমানের মাদ্রাসায় চলে আসলাম, ওর একটা লরিক্স মলম ছিল, মলম না, এটা হচ্ছে ক্রিমের মতো, তো সেইটা সালমানের পুরো শরীরে একদম লাগাই দিলাম। আর এটা হচ্ছে গিয়ে সালমানের মাদ্রাসার ভিতরেই একটা রুম, এই রুমের ভিতরে বাচ্চাদের যেমন কেয়ার করার জন্য কারো মা আসে, খালা, ফুপু, নানি, দাদি, যার যেরকমের যে যার কাছে থাকে, তো ওইভাবে করে মহিলারা তো প্রতিদিনই কম বেশি 3 বেলার জায়গায় 2 বেলাও আসে। তো তাদের জন্য এই রুমটা উঠাই দিয়েছে, তারা রিল্যাক্সে বসে, উপরে ফ্যান আছে, সামনে পর্দা লাগাই দিছে যাতে মহিলাদের কোনো সমস্যা না হয়। আর আমি হচ্ছে গিয়ে একটা শর্ট হিজাব পরে আসছিলাম, বোরকার উপরে হিজাবটা পরছিলাম। আর এই হিজাবটা হচ্ছে সালমানের আব্বু আমাকে কিনে দিছে। তো ভাবলাম যেহেতু কিনে দিছে আর একটা পর্দা করার জিনিস, সালমানের মাদ্রাসায় যাইতে হয় ওইভাবে করে আলহামদুলিল্লাহ। তো আমি ওইখানেই আজকে হিজাবটা ব্যবহার করি, আর আজকেই প্রথম ব্যবহার করছি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে হাতা টাইপের, হাতের মোজা পরলে তখন একদম পুরো পারফেক্ট। তো সালমানের সাথে দেখা করে আসছি, ওরা কিছু কেনাকাটা করে দিয়ে আসছি। আর এর আগেও আমি গেছিলাম সালমানের কাছে, তখন ও হচ্ছে গিয়ে কিছু খাবারের আবদার করলো, আম্মু আমার এটা কিনা দিবা তুমি, তোমার কাছে টাকা আছে? তো আমার কাছে টাকা না থাকলেও সেটা তো আর আমি ছেলেরে বলতে পারি না। ওরে আমি বলছি হ্যাঁ তুমি জানি বা নাও। ও বেশি কিছুই নেয় নাই, ও হচ্ছে গিয়ে 5-10 টাকা দামের কিছু খাবার নিচ্ছে, আর হচ্ছে 100 টাকা দামের একটা নাম্বার 1 দুধ নিচ্ছে। এটা হচ্ছে গিয়ে লিকুইড দুধটা। ও হয়তো কাউরে খাইতে দেখছে নাকি জানে না, হঠাৎ করে কখনো বলে নাই বা কখনো খায়ও নাই, এফিকা হুট করে বলতেছে আম্মা আমার একটা লিকুইড দুধ কিনা দাও, আমার খাইতে ইচ্ছা করে। তো এটা আর ছোটো হয় না, এটা থেকে হয়তো বড় হতে পারে জানি না আমি। তো আমি দোকানদারে জিজ্ঞেস করেছি ছোটো একটা লিকুইড দুধ দেন, তো সে নাম্বার 1 দুধটা দিছে। একদিনের ভিতরে অর্ধেকটা খাইয়া ফেলাইছে, বাকি যেটুক ছিল আজকে 2 ভাই একসাথে খাইয়া দিয়ে শেষ করে দিছে। তো ওইভাবে করে আজকে ওই যে 5-10 টাকা দামের রুটি কেক এটা সেটা খাইলো, খাওয়ার পরে সন্ধ্যা হয়ে যাবে, ভাবলাম বাসায় এখন চলে যাই। আর এখান থেকে ভাবির বাসা অনেক দূরে, প্রায় 40-50 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, তারপরে হাঁটতেও হয় অনেকটা জায়গা। তো এই জন্য খুব তাড়াতাড়ি করে আবার সন্ধ্যার আগে চলে আসছি। আসার পরে ভাবি আবার নাস্তা বানায় দিছে, আটা দিয়ে সুন্দরভাবে একদম পাতলা করে চাপটি ভাইজা দিছিল। আর হচ্ছে গিয়ে ফ্রিজে গোশত তরকারি ছিল, সেই গোশত তরকারি গরম করে দিচ্ছে, মা ছেলে একসাথে খাইলাম, ভাবিও খাইছে। এভাবে রাতে ঘুমায়া গেছি, আর ভাতের প্রয়োজন হয় না। সকালবেলা উঠে তো দেখি ভাবি সব কাজ করেই ফেলছে, আমি আবার যেটুক পারছিলাম ভাবির সাথে হাতে হাতে করছিলাম। এরপরে দুপুরে রান্নার টাইম হয়ে গেছে, ভাবি রান্না করার জন্য এখানে কোটাকাটা শুরু করে দিছে। যেহেতু ভাবি করতেছে ভাবলাম একটু দেখাই, আমি নিজে সবসময় কাজ করি, সবসময় আপনাদের সাথে শেয়ার করি। এরপরে মার কাজ দেখাচ্ছি, বোনের কাজ দেখাইছি, এরপরে দেখি ভাবির কাজে একটু দেখাই। ভাবি এই সমস্ত কাজগুলো করতে করতে আমরা দুপুরে গোসল করে আসছি মা ছেলে।
গোসল করে আসার পরে সাফওয়ানের সাথে খেলতেছি, দুষ্টামি করতেছি, আর একটু এই যে ফাঁকে ফাঁকে কাজ করতেছি। ভাবি এখানে রান্না করার জন্য অনেক কিছুই নিয়েছে, যেগুলা কিন্তু আমি সকাল থেকে একবারও দেখিনি, আমার চোখে পড়ে এনে। এখানে ছোট ছোট করে বট কাইটা নিয়েছে, এটা হচ্ছে বটটা ভাজি করবে, এখানে করলা ভাজি করবে। আর ইলিশ মাছ ভাবি দেখতেছি কষাইতে আছে, ওইটা হচ্ছে লাউ দিয়ে রান্না করবে। আচ্ছা, ভাবি এখন গেছে নিচে, আবার আজকে সিলভারওয়ালারা আসছে, তো সিলভারের কিছু জিনিসপত্র রাখবে ভাবি, এই জন্য অনেকগুলো কাপড় চোপড় রেডি করতেছে। আর সেই কাপড় চোপড়গুলো নিয়ে কিছু মানে হাঁড়ি পেতিলও আছে যেগুলো ছিদ্র হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বেঁকা বোকা ভাবির এখন প্রয়োজন নেই। ভাবি সেই সমস্ত ড্রয়ারগুলো একটা একটা করে পরিষ্কার করতেছে। আর কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো তার অনেক আগের চিহ্ন বা স্মৃতি হিসাবে রাইখা দিছে, সেগুলো আমাকে একটা একটা করে ড্রয়ার খুলে খুলে দেখাইতেছে। আচ্ছা, আজকে ভাবির এই সমস্ত জিনিসগুলো দেখাই, আশা রাখছি যে কালকে চলে যাব, জানি না তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা। এর ফাঁকে কিছু আমি আপনাদের সাথে কথা বলি। আসার পরে অনেকেই কমেন্ট করছেন, অনেক অনেক ভাই বোনেরাই কমেন্ট করছেন আমাকে যে আপু যেহেতু আসছেন এখন ঢাকায় চলে যান, হয়তো সালমানের দিকে তাকায়া, বা আপনারা চারজন একসাথে থাকেন, ভাইয়ের কাছে থাকেন, বা সবাই একসাথে থাকেন, কম দামে রুম পাবেন, জাস্ট এরকমেরই আর কি অনেকগুলো কমেন্ট আসছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে। তো তাদেরকে আমি বলি, আমি আসছিলাম শুধুমাত্র আমার ছেলেকে দেখার জন্য, আমি ওইভাবে করে প্রস্তুতি নিয়ে আসিনি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এটা যে আমিও কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ, যদিও এখন একটু সুস্থ আছি। বাড়িতে চলে যেতে হবে, যাওয়ার পরে দেখা যায় আরও আমার অনেক কাজ কাম আছে। আমি সব কথা বলে না, তারপরে যতটুকু সম্ভব আমি সব কথাটাই আমি বলার চেষ্টা করি। তারপরে কিছু কিছু জিনিস আছে নিজের ভিতরে রাখতে হয়। হ্যাঁ, তো আমি অনেক জিনিসই আছে নিজের ভিতরে রাখি বা রাখার চেষ্টা করি। দিন শেষে যখন না পারি তখন আপনাদের সাথে বলি, সালমানের আব্বুর সাথে বলি, এমনকি বাধ্য হয়ে আমার মা বাবার সাথেও বলে যে আজকে এই সমস্যা হয়েছে বা কালকে এই সমস্যা হয়েছে, এভাবে আর কি। তো আমি হুট করেই তো আর চলে আসতে পারি না, আর যেহেতু এসেই পড়ছি এখন তার ওইভাবে থাকতেও পারে না, আসার জন্য প্রস্তুতি নিতে হয়, যেহেতু আমার অনেক বিরাট একটা সংসার আছে, আপনারা জানেন সেই সংসারে অনেক জিনিসপত্র আছে। আর এই জিনিসপত্রের মায়ায় আমাকে, মানে এই জিনিসপত্রের দিকে তাকাই আমি কত কিছু যে বিসর্জন দিছি, কত মানে মানুষের কত কথা যে শুনছি, কত মানুষের কাছে অপমান হয়েছি, যেটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, যাই হোক, আজকের মতো বা এবারের মতো আমি আপনাদের কথাটা রাখতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আর আমাদের পারিবারিক নানান সমস্যা আছে, পারিবারিক সমস্যা বলতে অনেক বিরাট সমস্যা চলে, কিন্তু তারপরও সবসময় হাসি খুশিভাবে আপনাদের সাথে আমি মানে ভিডিওতে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। কিন্তু দেখা যায় দিন শেষে এমনও পরিস্থিতি আসতে পারে যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমি বাধ্য। কিন্তু আমি চাই না যে খোলামেলাভাবে সব কিছু মানুষের জানুক, বা আমার পরিবারের মান সম্মান, আমার মান সম্মান, পরিবারে যদি একটা কেউ খারাপ কথা বলে তখন আমাকে বলা বাকি রাখে না, বা আমারই যদি একটা বলে আমার মা বাবা বা আমার স্বামী সন্তানেরে বলা বাকি রাখে না, ওই হিসেব করে আমি কখনো বলতে চাই না। কিন্তু যদি সময় যদি হয়ে যায়, আর সময়ের কথা তো সময় বলতেই হয়, সেই হিসেবে যদি কখনো সম্ভব হয় অবশ্যই বলবো। তো এবারের মতো থাকতে পারতেছেন, অনেক দুশ্চিন্তা, বাড়ির থেকে শুধু ফোন আসতেছে, তো চলে যাব। ভাবি তো যাইতে দিতে চাইতে আসে না, যেহেতু সালমানের আব্বু আছে এখানে, বলতেছে থাইকা যা, এটা সেটা নানান কথা বলছে। আপাও বলছে যে দুইজনের দুইখানে থাকবি কিসের জন্য, বললাম না আমাদের পারিবারিক সমস্যা এত বড় হয়ে গেছে যে এই মুহূর্তে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আচ্ছা, তো এখানে কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে অনেক কিছুই কিন্তু বইলা ফালাইছি, যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু সবাই অবশ্যই ক্ষমা করে দিবেন। তো অলরেডি কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, যে আমার যারা সবসময় ভালোবাসা দেয় বা সবসময় কেয়ার করে, ভালো মন্দ সব কিছু জিজ্ঞেস করে, খোঁজ খবর নেয়, তাদের কিছু কিছু কথা রাখাটা আমি মনে করি আমার দায়িত্ব। কিন্তু এবারের মতো আমি আমার দায়িত্বটা পালন করতে পারতেছি না, এই জন্য সবার কাছে ক্ষমা চাই, ছোটো বড়ো সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, ভাবি রান্না করা হয়ে গেছে, এখন আমাদের খাবারের টাইম। আজকেও সালমানের আব্বু আসবে ভাবির বাসায় খাওয়ার জন্য। করলা ভাজি করছে, ডাল রান্না করছে চালতা দিয়ে, তারপরে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করছে। এখানে হচ্ছে গিয়ে বট সুন্দর করে ভাবি যে সিদ্ধ করে আনেছে সমস্ত মশলা দিয়ে, এখন ভাজি করতেছে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এই যে ডাল রান্না করে ভাবি দুপুরে যেটুক লাগবে সেটুক বাইরে রেখে দিছে, বাকিটা চুলার পাড়ে রেখে দিছে।
তো আর এই যে চুলার উপরেই কিন্তু দেখতেছেন 3-4টা শুকনো মরিচ আছে, এগুলো শুধু আমার জন্য। ভাবিরা অত বেশি ঝাল খায় না, তরকারিতে যেটুক খায় সেটুকুই। আর ভাইয়াও খায় না তেমন একটা ঝাল, শুধু আমি আর সালমানের আব্বুই একটু পছন্দ করি ঝালটা। আর ভাবির মরিচটা হচ্ছে চিকন একদম, ভিতরে অনেক বিচি আছে মরিচটার, যার কারণে খাইলেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আচ্ছা, ভাবি রান্না করতে করতে কিন্তু আমি চাদরটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, যেহেতু দুপুরে সবাই খাওয়া দাওয়া করতে আসবে, তা আমি একটু ভালোভাবে গুছিয়ে রাখি। আমার ছেলে যা করছে তার তো আর বলার মতো না। তারপরে যাই হোক, আবারও গোছাতে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করছি, ওর আব্বু আসছিল দুপুরে, একসাথে সবাই খাইলাম। এরপরে ভাবি আবার বাজারে গেছিলো বৃষ্টিতে ভিজতে ভিজতে, সে কিন্তু অনেকগুলো বাজার নিয়ে আসছে। আর ভাবি আইসে ওয়াশরুমে ঢুকছে, কারণ হচ্ছে একদম পুরা কাপড় ভিজা, দেখেন না পুরা ঘরটাই ভিজে গেছে ভাবির বোরকার পানি দিয়ে। আর এখনও বৃষ্টি হইতে আছে। ভাবি যে টাইমে গেছিলো আমাদেরকে বাসায় রেখা, যে তোমরা একটু বসো, যেহেতু আকাশের আবহাওয়াটা ভালো না, হুট করে বৃষ্টি চলে আসতে পারে, আমি একটু বাজার নিয়ে তাড়াতাড়ি চলে আসি। ভাবি বাজারে যাওয়ার পরে একটু কেনাকাটা করতে করতে বৃষ্টি চলে আসছে। এরপর অনেক টাইম দাঁড়াইছিল, কিন্তু দেখি যে না থামতেছে না বৃষ্টি। এরপর ভাবি ভিজতে ভিজতে চলে আসছে, ফ্রেশ হয়ে সুন্দরভাবে এখন এই যে মুরগিগুলো বাইসা নিতেছে। তো একসাথে মুরগির পাখনাগুলো আর পাগুলো এগুলো আলাদা করে রাখছি, এগুলো বাইসা ফেলাম এগুলা কলিজাটা, আর গোশটা ভাবি আলাদা করে নিতেছে বরাবরের মতোই। ভাবি একাই কাজ করে সংসারে যাবতীয় কাজ, কিন্তু একটা সংসারে কিন্তু কম থাকে না কাজ, অনেক কাজ থাকে, কিন্তু রিল্যাক্সে, তার কাছে কোনো প্যারা নেই, তার যেভাবে ভালো লাগে সেভাবেই কাজ করে, ভালো লাগে। আমিও মাঝে মাঝে অনেক কাজ মানে ভাবির কাছে থাইকা, ভাবির পিছে পিছে ঘুরা অনেক কিছু শিখা ফেলাইছি, বাড়িতে যেয়ে দেখাম আপনাকে। হ্যাঁ, ভাবি নিজেও জানে না যে আমি কী কী কাজ ভাবি থেকে শিখা নিলাম। আচ্ছা, ভাবি এখানে মুরগিগুলো বাছতেছে, আর যেগুলো পরিষ্কার করা লাগবে গোশটা আগে সাইড করুক, তারপরে আমরা ওগুলো পরিষ্কার করবো একসাথে। আর এখানে যে বাজারগুলো আনছে সেগুলো একটু বের করি। এখানে ভাবি একটা সাবান নিয়ে আসছে, গায়ে মাখা সাবান, মসুর ডাল নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, তারপরে কিছু সবজি নিয়ে আসছে। আর এই বাজারগুলো সম্ভবত ভাবি সবসময় নিজে নিজেই করে, কারণ আসার পরে আমি কয়েকবারই দেখছি ভাবি এ টু জেড যা কিছু লাগে প্রায়টা সময় ভাবিই নিয়ে আসে, ভাইয়াকে কখনো আমি বাজারে যাইতে দেখি না। তো ভাবলাম যেহেতু বাচ্চা কাচ্চা নাই, নিজে হাঁটতে হাঁটতে যায়, আর ভাবির এমনিতেও একটু সমস্যা আছে, ডায়াবেটিস, হাঁটাচলা করে, ভালো লাগে, তাই জন্যই মনে হয় নিজে নিজে এই সমস্ত জিনিসগুলো করে। তো এখানে জলপাই নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, পটল নিয়ে আসছে। তো ভাবলাম যেগুলো একটু গুছায় রাইখা, কাঁচামরিচের বোটাটা ফালায় রাইখা দিই, যেভাবে আমি সবসময় বাড়ির ভিতরে বসে করি, আর ওইভাবে করতে আমার কাছে ভালো লাগে। কারণ কাঁচামরিচের বোটাটা এখন যদি ফালাই রাখি, যে কোনো সময় হুট করে যে কোনো মানুষই আসুক সহজভাবে কাজটা করতে পারবে। ওই জন্য আমি ফ্রিজে যাই রাখি, একটু ধুয়ে মুছে পরিষ্কারভাবে রেখে দিই, তাহলে আর অত বেশি কষ্ট হয় না, যখন মন চায় তখন যেভাবে মন চায় সেভাবেই ব্যবহার করা যায়। সাফান ঘুমায় গেছিলো, ভাবিরে আবার একটু কোটাকাটা করে দিতেছি। আর এত বেশি রান্নার ভিডিও কেন আসে জানেন? বললাম না, ভাবি হিসেব করলে 3 বেলায় রান্না করে, অল্প অল্প করে রান্না করে, সকাল দুপুর আর বিকাল নেয়। খাবারটা রান্না করছে এখন, এটা যদি এখন শেষ হয়ে যায়, যখন শেষ হয়ে যাবে তারপরে আবার একটা রান্না বসায় দিবে। এই রকমের, আমরা তো গ্রামে থাকি, একবেলা রান্না করি বা 3 বেলা খেতে হবে সেই হিসেব করে রান্না করি, বা সেই হিসেব করেই খাই। ভাবির কাছে ওইটা না, ভাবি হচ্ছে গিয়ে সে ওইভাবে করে রান্না করে যে একবেলা হোক 2 বেলা হোক, শেষ হয়ে গেলে আবার রান্না করব। হ্যাঁ, তো এখানে পটল আলু আমি ভাবিরা কাইটা দিছি, ভাবি হচ্ছে মুরগির সেই গিলা কলেজা পা দিয়ে মুগ ডাল বসায় দিছে, ভাজিটা কাটা হয়ে গেছে। এরপর ভাবি নিজের হাতে করে রান্না করবে, যেভাবে সে করে করুক। আর সাফওয়ানের জন্য এখানে কমলা ছিলা দিছে, আসার পর থেকে কিন্তু প্রতিদিনই একটা টাইম টু টাইম কমলা, আপেল, মালটা এসব ছিলই। সালমানের আব্বুও আনছিল বা ভাইয়াও আনছিল, ভাবিও যখন বাইরে যায় তখনই নিয়ে আসে সাফওয়ানের জন্য চিপস বা বাদাম বা এটা সেটা, যখনই ভাবি যায় বাসা তখনই নিয়ে আসে। তা আমি কাঁচামরিচের বোটাটা ফালাইতে নিয়েছিলাম, সাফওয়ান ঘুম থেকে উঠে যেয়ে দেখছে আমার কাঁচামরিচটা হাতে, তুমি এটা ফালাইবা না, তুমি কাজ করবা না, সে আমার সামনে থেকে বারবার নিয়ে যায়। তারপর কান্না করে দেখে ভাবি এই যে কমলা শিলা দিল, কিন্তু তারপরও সে থামতেছে না। এভাবে করেই ওরা নিয়ে আমার সময়টা চলে যাইতেছে। ঢাকা এসে অনেক দিন হয়ে গেছে, সবাইকে অনেক মিস করতেছি।
ভাবির হাতের রান্না বান্না খাইলাম, অনেক বেশি ভালো লাগছে আর অনেক কিছু শিখতে পারছি ভাবির থেকে। আসলে মানুষ যত দূরে দূরে যাবে, যত মানুষের সাথে মিশবে, অত কিছু শিখবে, তাই না? ভাবির কাছ থেকে অনেক বেশি শিক্ষা নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মসজিদে আজান শুরু হয়ে গেছে, পরে আবার কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।